আগের দিন আমরা ফুলমনিস ইন্ডিয়ার প্রথম পার্টটা পড়েছিলাম। আজকে আমরা এর দ্বিতীয় পার্টটা পড়ব। লাস্ট সানডে লিটল ফুলমনি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস। শেষ রবিবার ছোট্ট ফুলমনি তার পিতামাতার সাথে যাত্রা দেখতে গিয়েছিল। তো ফুলমনি ওয়াজ থ্রিল টু সি দি যাত্রা। ফুলমনি যাত্রা দেখে ভীষণ থ্রিল্ড হয়েছিল। থ্রিল্ড মানে হচ্ছে একদম রোমাঞ্চিত হওয়া, ভীষণ আনন্দ পাওয়া। যখন এক্সট্রিম পর্যায়ে আনন্দ হয় সেটাকে থ্রিল বলা হয়। তো যাত্রাটা কি? যাত্রাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যে বিভিন্ন রকমের, অনেকেই তোমরা শুনে থাকবে বড়দের কাছ থেকে, যে প্রথমে বিভিন্ন রকমের একটা সিনেমার মতন গল্প থাকে, সেই গল্পটাকে একটা নাটককে যখন পারফরমেন্স করা হচ্ছে, হ্যাঁ, স্টেজ আকারে সেখানে বিভিন্ন রকম নায়ক, ভিলেন এবং অন্যান্য ক্যারেক্টার্স, সমস্ত ক্যারেক্টার্সকে তাদের সাজসজ্জা বা পোশাক পরিয়ে যে গল্প বা অভিনয়টাকে ফুটিয়ে তোলা হয় স্টেজের উপরে, সেটাই হচ্ছে যাত্রা। এটা একটা সময় পশ্চিমবঙ্গে এটার খুব প্রচলন ছিল, এখনও আছে, তবে অনেকটাই ফিকে হয়ে গেছে যাত্রা ব্যাপারটা। ফুলমনি ওয়াজ থ্রিল টু সি দি যাত্রা। ফুলমনি এই যাত্রা দেখে ভীষণ আনন্দিত হয়েছিল। দ্য নেক্সট ডে when she narrated the story of the performance to the class, her teacher said that যাত্রা is actually a kind of folk theatre. পরের দিন যখন সে যাত্রার এই গল্পটা ক্লাসে গিয়ে বলল, তখন তার স্যার তাকে বলল যে যাত্রা আসলে হচ্ছে এক ধরনের ফোক থিয়েটার। ফোক মানে যেটা সাধারণ মানুষের মধ্যে যেটা প্রচলন, সাধারণ মানুষ যেটা নিয়ে আনন্দ থাকে, যে এন্টারটেনমেন্ট থাকে, সেটা হচ্ছে ফোক। আর থিয়েটার মানে যেটা স্টেজে মঞ্চস্থ করা হয়, যেখানে একটা ঘটনা থাকে, অডিও ভিজুয়াল থাকে ব্যাপারটা, সেটাই হচ্ছে থিয়েটার। একটা সময়ে ছিল, এখন সেটার প্রভাব অনেক কমে গেছে। This kind of theatre is performed under different names in different parts of our country. এই ধরনের থিয়েটার আমাদের আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, এটা মহারাষ্ট্রে তামাশা নামে পরিচিত। নৌটাঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে নৌটাঙ্কি নামে পরিচিত। অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল, এবং বাংলাতে যাত্রা নামে পরিচিত। মোস্ট অফ দিজ ফোক থিয়েটার্স আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স। এই ধরনের বেশিরভাগ ফোক থিয়েটারই মাইথোলজিক্যাল ইনসিডেন্ট। মাইথোলজিক্যাল মানে হচ্ছে যার বেস হচ্ছে পৌরাণিক, অর্থাৎ পুরাণ থেকে, অতীত থেকে নেওয়া হয়েছে। এখানে মাইথোলজি ব্যাপারটা আমরা বুঝে নেব। রিলেটেড টু ইমাজিনারি এজ ওল্ড টেলস হ্যান্ডেড ডাউন থ্রু জেনারেশনস, অর্থাৎ যুগের পর যুগ ধরে, জেনারেশনের পর জেনারেশন ধরে যে ধরনের কল্পকাহিনী, পুরনো গল্প, সেটাই মাইথোলজিক্যাল। সহজ কথায় পৌরাণিক কাহিনী। তাহলে বেশিরভাগ ফোক থিয়েটারই পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে বা ইনসিডেন্টের উপর ভিত্তি করে হতো। শুধু তাই নয়, এখানে পুরোটা মানে মাইথোলজিক্যাল যে ব্যাপারটা লিখেছে এখানে, পুরোটাই যে ফোক থিয়েটারের উপর বেস্ড করে তা নয়, আরও অনেক ব্যাপার আছে। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। ক্লাসিক্যাল ড্যান্সের উপরে ইন্ডিয়ার ঐতিহ্য অনেকটাই। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস, অনেক রকমের ড্যান্স ফর্ম রয়েছে, নাচের অনেক রকমের ফর্ম রয়েছে। অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ, এবং প্রত্যেকটা নাচেরই একটা ঐতিহাসিক বা পৌরাণিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, বর্ণনা রয়েছে। দি ড্যান্সার্স ওয়্যার কালারফুল ড্রেসেস অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক। যারা নৃত্য প্রদর্শন করবে, সেই ড্যান্সার, তারা কি পরতো? বিভিন্ন রঙিন পোশাক পরতো, এবং তারা মিউজিকের সাথে সাথে ছন্দ মিলিয়ে, উইথ হারমোনি, ছন্দ মিলিয়ে তারা নাচতো। ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্র্যাডিশন। ড্রামাটিক্স মানে হচ্ছে নাটক করতে করতে, অর্থাৎ নাচটা যে শুধুমাত্র আমার ফিলিংসটাকে এক্সপোজ করলাম, শুধু তাই নয়, নাচের একটা ছন্দ, যেটা নাটকের মতন অভিনয় করে করে নাচ, সেটাই হচ্ছে ড্রামাটিক্স। তো ড্রামাটিক্সটা হচ্ছে আমাদের ভারতীয় ড্যান্স ট্র্যাডিশনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। কথক ইজ এ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া, while ভারতনাট্যম, মোহিনীআট্টম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফর্ম অফ সাউথ ইন্ডিয়া। কথক ড্যান্স হচ্ছে নর্থ ইন্ডিয়ার একটা ড্যান্স, যেটা ভীষণভাবে বিখ্যাত। while ভারতনাট্যম, মোহিনীআট্টম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফর্ম অফ সাউথ ইন্ডিয়া, যেখানে ভারতনাট্যম, মোহিনীআট্টম, কুচিপুড়ি এবং কথাকলি, এরা সবই হচ্ছে সাউথ ইন্ডিয়ার ড্যান্স ফর্ম। যেমন তোমরা নাম শুনে থাকবে হেমামালিনী ভীষণভাবে ভারতনাট্যম করেছেন এবং মোহিনীআট্টম করেছেন, এই দুটোর জন্য খুব বিখ্যাত।
মণিপুরি অ্যান্ড ওডিসি ড্যান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া, আমাদের যে পূর্ব ভারত, সেখানে মণিপুরি, ওড়িশি এই নাচগুলো ভীষণভাবে প্রচলিত। Such a wide variety of dance forms cannot be formed anywhere else in the world. গোটা পৃথিবীর অন্য কোনো জায়গায় এত ধরনের বৈচিত্র্যপূর্ণ নাচের ফর্ম অন্য কোথাও নেই। Dance and music have always been integral to the Indian culture. Integral মানে হচ্ছে যেটা অবিচ্ছেদ্য, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা। ড্যান্স অর্থাৎ নাচ এবং মিউজিক সঙ্গীত, নৃত্য এবং সঙ্গীত দুটোই হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস, ফুলমণির গলার স্বরটা খুব মিষ্টি। সে বিলিভস দ্যাট সি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সে বিশ্বাস করে যে সে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ গানের যে যন্ত্রপাতি সেগুলোর সাথে সে গান করতে পারবে, এটা সে বিশ্বাস করে। লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন, অর্থাৎ সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম এগুলো সহযোগে, এই বাদ্যযন্ত্র সহযোগে সে গান করতে পারবে, সেটা তার বিশ্বাস। ফুলমণি কেম টু নো দ্যাট দি ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্টস। ফুলমণি এটা জানতে পেরেছে যে ভারতীয় রাজারা এবং ভারতীয় শাসকরা তারাই এই ক্লাসিক্যাল মিউজিকটাকে এবং ড্যান্সটাকে তাদের কোর্টের মধ্যে এনেছিল। যেমন আমরা শুনি যে বাইজি নাচতো তখনকার দিনে, বিভিন্ন রাজা বা বাদশাহ বা সম্রাটরা তাদের একটা আলাদা মানে মহল ছিল, সেখানে তারা এই জিনিসগুলোকেই প্রথম ব্যবহার করেছিল। অর্থাৎ এই যে ক্লাসিক্যাল ড্যান্স এবং মিউজিক এগুলো শুরু হয়েছিল কিন্তু অনেকটাই এই রাজা বাদশাদের আমল থেকে। এম্পায়ার আকবর লাভ টু লিসেন টু দি সংস অফ তানসেন, সম্রাট আকবর ভালোবাসতেন তানসেনের গান শুনতে। আওয়ার country is so big that we have many different styles of classical music like Hindustani and Carnatic. আমাদের ভারতবর্ষ এত বড় যে বিভিন্ন রকমের মিউজিকের স্টাইল রয়েছে, যেমন হিন্দুস্তানি মিউজিক, কার্নাটিক মিউজিক, আরও অনেক আছে, এখানে সব দেওয়া নেই। ইচ অফ দি স্টাইলস গ্রিউ ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপ ডাউন দি এজেস। বিভিন্ন এই যে ভ্যারাইটিস স্টাইল অর্থাৎ বিভিন্ন রকমের যে ধরন কৌশল, সেগুলো মন্দির থেকেই আস্তে আস্তে বেড়েছিল এবং সেগুলো সময়ের সাথে সাথে যত সময় পেরিয়েছে তত সেগুলো আস্তে 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 তার ডেভেলপমেন্ট হয়েছে, বৃদ্ধি হয়েছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, ফুলমণি ভারতীয় হয়ে নিজেকে খুব গর্ববোধ করে। সি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স। সে শুনেছে যে আমাদের দেশ অনেক মনুমেন্ট হচ্ছে কোনগুলো, যেগুলো হচ্ছে সৌধ, স্মৃতিসৌধ, বিভিন্ন রকমের সংস্কৃতির স্মৃতিসৌধ, ফোর্টস মানে দুর্গ, এবং বিভিন্ন আশ্চর্যজনক স্থাপত্য, আর্কিটেকচার, সেটা সে শুনেছে যে আমাদের দেশে এই সমস্ত কিছু এনরিচড, অর্থাৎ আমাদের দেশটা সমস্ত কিছুতে গ্রেট মনুমেন্টস, ফোর্টস এবং বিভিন্ন রকমের স্থাপত্য সব কিছুতেই আমাদের দেশ বেশ সমৃদ্ধ রয়েছে। সি হ্যাজ সিন দি পিকচার অফ দি তাজমহল, সে তাজমহলের ছবি দেখেছে। ইট ইজ ওয়ান অফ দি 7 ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড, এটা পৃথিবীর 7টা আশ্চর্য জিনিসের মধ্যে একটা। দি ফোর্ট অ্যাট আগ্রা অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি আর অলসো ওয়ার্থ সিইং। আগ্রার যে দুর্গ এবং দিল্লির যে লালকেল্লা দুটোই কিন্তু দেখার মতো। দ্য হিউজ গেটওয়ে অর বুলন্দ দরওয়াজা বিল্ট বাই এম্পায়ার আকবর অ্যাট ফতেহপুর সিকরি ইজ অলসো অ্যামং দি মনুমেন্টস দ্যাট ফুলমণি উইশেস টু সি। বুলন্দ দরওয়াজার যে বিশাল বড় গেট, যেটা এম্পায়ার আকবর অর্থাৎ সম্রাট আকবর ফতেহপুর সিকরিতে করেছিল, সেটাও একটা মনুমেন্টের মধ্যে একটা, যেটা ফুলমণি ভীষণভাবে দেখতে চায়। সি হোপস দ্যাট সামডে সি উইল বি এবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সি অল দি ফ্যাসিনেটিং মনুমেন্টস। সে আশা করে যে কোনো না কোনো দিন সে অবশ্যই ট্র্যাভেল করবে গোটা ভারতবর্ষ জুড়ে এবং বিভিন্ন রকম ফ্যাসিনেটিং মনুমেন্ট অর্থাৎ আশ্চর্যজনক, মজাদার, যেগুলো মনোমুগ্ধকর, সেই মনোমুগ্ধকর মনুমেন্টগুলো সে দেখে আসবে।